আবিরের বিছানা থেকে একটুখানি সরে গিয়ে নীলাশাকে বসার জায়গা করে দিল। নীলাশা আবিরের পাশে বসে পড়ল। আবির হঠাৎ নীলাশার কোলে মাথা রাখলো। আচমকা আবিরের এহেন কাণ্ডে নীলাশা কিঞ্চিত কেঁপে উঠল। এক লহমায় নীলাশা পাথরে পরিণত হলো। নীলাশার এখনো বিশ্বাস হচ্ছে না আবির ওর কোলে মাথা রাখলো। আবির নীলাশার মুখ পানে এক পলক তাকালো, এরপর ক্ষীণ বুলি আওড়ালো। কি হলো? এবার চুল টান। আর শোন, আমি ঘুমিয়ে গেলে চলে যাস। নীলাশা কোনো বাক্য ব্যয় না করে আবিরের মাথা ম্যাসেজ করতে লাগলো। কিছু সময় পর নীলাশা অনুভব করলো আবির ঘুমিয়ে গেছে। নীলাশা আবিরকে ছাড়িয়ে উঠতে নিলে আবির ঘুরে নীলাশার কোমর দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। নীলাশা আবিরকে আর সরানোর ব্যর্থ চেষ্টা করলো না, কারণ সে জানে পুরুষালী ব্যক্তি শক্তি গাছে, নারী শক্তি নিত্যতাই সামান্য। তাই নীলাশা খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। প্রতিদিনকার মতো সকালবেলা অহনা আজও ছেলের রুমে আসলো ছেলেকে ডেকে তুলতে, কিন্তু যখনই ওদের দুজনের দিকে দৃষ্টিগোচর হলো সে আর ডাকার প্রয়াস করলো না। দুজনের ঘুমন্ত মুখের পানে খানিক সময় চেয়ে থাকলো, এরপর মুচকি হাসি হেসে চলে গেল নিজ কর্মে। বেশ বেলা করেই আবিরের ঘুম ভাঙলো। চোখ মেলে দৃষ্টিগোচর হলো নীলাশার দিকে। আবির এখনো নীলাশার কোলে মাথা রেখে শুয়ে আছে। নিরাশার কোমর এভাবে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলাম আমি। নীলাশাকে ছেড়ে দিয়ে চটজলদি উঠে বসলো আবির। নীলাশারও ঘুম ভেঙে যায়। নীলাশা চকিত নয়নে তাকিয়ে আছে আবিরের পানে। মস্তিষ্কের নার্ভ এখনো তাদের কাজ ঠিক মতো করে উঠতে পারেনি। তখনই আবির তার রাশভারী স্বরে বলে উঠল, এই, তুই আমার রুম থেকে গেলি কেন? আমি না তোকে চলে যেতে বলেছিলাম? এমন ছুরির মতো বলা বাক্যে নীলাশার মধ্যে হুঁশ ফিরে আসে। ঘুম জড়ানো কণ্ঠে সে বলল, হ্যাঁ বলছিল, কিন্তু আমি উঠতে নিলে তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখো, তাই আর যেতে পারিনি। আর তোমার মাথা ব্যথা করে বলে জাগাইনি। আচ্ছা আমি আসি। নীলাশা উঠে যেতে নিলে আবির নীলাশার হাত ধরে তাকিয়ে দেয় এবং পুনরায় বিছানায় বসিয়ে দেয়। খানিক রাগী গলায় বলে ওঠে, এই, তুই কই যাবি? নীলাশা ভাবলেশীন ভাবে উত্তর দিল। কেন আমার রুমে যাব? নীলাশার এরকম বোকা বোকা উত্তরে আবিরের রাগটা যেন দ্বিগুণ বেড়ে যায়। নিজের রাগ যেন নিয়ন্ত্রণ না হারায়, তাই কিঞ্চিত নিচু স্বরে বলল, তোর মাথা ঠিক আছে? আমাদের দুজনকে এক রুমে আচ্ছা আমাদের দুজনকে এক রুম থেকে বের হতে দেখলে সবাই কি মনে করবে? নীলাশা যেন এসব কথা কোনো মানে বুঝতে পারছে, তাই আবার সাবলীল ভঙ্গিতে বলল, কিচ্ছু মনে করবে না, তুমি ফ্রেশ হও, আমি গেলাম। আবির চোখ রাঙিয়ে নীলাশাকে বুঝালো, তুই উঠবি না, ওখানে বসে থাক। তুই যাবি না? তাহলে আমি কি করব? দেখ, তোর রুম আর আমার রুম পাশাপাশি। আমাদের রুমের ব্যালকনিটাও একটা। তুই ব্যালকনি দিয়ে চলে যা। ব্যালকনির দরজা তো আটকানো। ওকে, তুই এখানে বস, আমি গিয়ে দরজা খুলে দিয়ে আসি। আবির চলে গেল নীলাশার রুমে, এরপর ব্যালকনির দরজা খুলে দিল। আবার ফিরে এসে বলল, এবার যা। নীলাশার কিছু না বলে নিজ রুমে চলে আসলো। একটু পর ফ্রেশ হয়ে দুজনে নিচে আসলো নাস্তা করতে। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। তা বাবা, তোমার ঘুমটা ভালো হয়েছে তো? ঘুম ভালো না হওয়ার কোনো কারণ আছে কি? ঠিক সেটা না, আমার মনে হলো আমার বাবাটা অনেক বড় হয়ে গেছে, এবার একটা বউ আনা দরকার। অহনার এহেন বাক্যে নীলাশা বিষম খেল। নীলাশার মা নীলাশার পিঠে হালকা হালকা চাপড় মেরে বলল, কি হলো? তুই হঠাৎ বিষম খেলি কেন? এই নে পানি খা। অহনা নিজের মুখে একটা রহস্যময় হাসির রেখা ফুটিয়ে নীলাশাকে উদ্দেশ্য করে বলল, বিষম কি আর এমনি এমনি খায়? বিয়ের কথা বললাম আবিরের, আর বিষম খেলি তুই? বাহ, বেশ ভালো তো। তা বিষম খাওয়ার কাহিনী কি জানতে পারি না? খাবার টেবিলে এরকম মশকরা আরমান সাহেবের একদম পছন্দ। সে বেশ খানিকটা রেগে যায়। এরপর গম্ভীর গলায় অহনাকে বলতে লাগলো, আহ, খাবার টেবিলে হচ্ছেটা কি? আমি সবাইকে বারবার করে বলি খাবার টেবিলে কথা বলা আমার পছন্দ না। তাহলে সেই কাজ বারবার কেন করো তোমরা? নীলাশা ঢক ঢক করে পানি খেলো, তবুও নীলাশার গলা